পোশাক খাতে যারা শ্রমিক হিসেবে পরিচিত তাদের শ্রম এবং ঘাম সঙ্গে মালিকদের বুদ্ধি এবং বিচক্ষণতা, তার প্রেক্ষিতে এদেশে বিকশিত হয়েছে তৈরি পোশাক খাত। 40 থেকে 50 লক্ষ মানুষের জীবিকা নির্বাহ হচ্ছে এই খাতটিকে কেন্দ্র করে। শুধু তারা কর্মই করছেন, অর্থাৎ কাজের সঙ্গেই সম্পৃক্ত আছেন প্রায় 40 লক্ষ মানুষ। নিঃসন্দেহে খুব বড় অবদান মালিকদের, তারা এত সংখ্যক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এই পর্যন্ত একটি দিক, কিন্তু এর আরেকটি দিক হচ্ছে যে এই যে মালিকরা এত বড় অবদান রাখলেন, তারপরেও তারা সাধারণ জনমানুষ বা যারা কর্মক্ষেত্রের সঙ্গে সম্পৃক্ত পোশাক খাতের শ্রমিক, তাদের কাছে এক ধরনের নেতিবাচক চরিত্রের মানুষ হিসেবে কেন পরিচিত হয়ে উঠল? তাদের তো নায়কের ভূমিকায় থাকার কথা, তারা কেন ভিলেনের ভূমিকায় চলে গেল? সাধারণ মানুষ মনে করে তারা শ্রমিকদের শোষণ করছেন, শ্রমিকরা নিজেরা মনে করছেন যে তারা শোষিত হচ্ছে। এই অবস্থাটির জন্যে দায়ী কারা বা কেন এরকম একটি জায়গাতে চলে গেল? এই আলোচনাটিতে আসার আগে, মালিকদের কিছু কর্মকাণ্ড বিষয়ে কথা বলার আগে, সাম্প্রতিক বা এই মুহূর্তে যে বিক্ষোভটি চলছে শ্রমিকদের, সেই জায়গাটিতে একটি কথা বলতে চাই। এটা খুব দুর্ভাগ্যজনক যে শ্রমিকরা কাজ করেন, শ্রম দেন, ঘাম দেন, তার প্রেক্ষিতে তাদের একটি মজুরি পাওয়ার কথা, তাদের একটি বেতন পাওয়ার কথা, যার ভিত্তিতে সে জীবন যাপন করবে, জীবিকা নির্বাহ করবে, সে চলবে, তার পরিবার চলবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় যে যখনই শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রসঙ্গ আসে, তখনই শ্রমিকদের রাস্তায় নামতে হয়, ভাঙচুর করতে হয়, পুলিশ নির্দয়ভাবে শ্রমিকদের নিপীড়ন করে, পেটায়। শিল্প পুলিশ নামক একটি পুলিশ হয়েছে, স্বাভাবিকভাবে একটি ভালো ব্যাপার, ভালো উদ্যোগ, কিন্তু সেই শিল্প পুলিশের কাজই যেন হয়ে উঠেছে শ্রমিকদের নিপীড়ন করা বা নির্যাতন করা, মামলা দেয়া, নাজেহাল করা, গুলি করার ব্যাপারটিও তো আছে। গতকালকে একজন সংবাদকর্মীদেরকেও পেটানো হচ্ছে। তিনি বলেছেন যে আমি সাংবাদিক, তারপরেও পুলিশ তাকে লোহার রড দিয়ে পিটিয়েছে, গুলি করে একজন শ্রমিককে হত্যা করেছে। 1,500 মানুষের নামে মামলা হয়েছে, কিন্তু সেই হত্যা মামলার কোনো উল্লেখ নেই মামলায়। এই যে পুলিশের কাজ, এটি কি কোনো সভ্য রাষ্ট্রের কাজ হতে পারে? শ্রমিকদের মজুরির বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে যখনই মজুরির প্রসঙ্গ আসে তখনই তাদের রাস্তায় নামতে হয়, আন্দোলন করতে হয়, ভাঙচুর করতে হয়। এটি কোনোভাবেই মেনে নেওয়ার মতো বিষয় নয় যে ফ্যাক্টরিটিকে কেন্দ্র করে তার জীবিকা নির্বাহ হয়, সেই শ্রমিক রাস্তায় নেমে সেই ফ্যাক্টরিটি ভাঙচুর করছে। কোন পর্যায়ে গেলে এরকম অবস্থাটি হয় আমরা সেটা দেখতে চাই না, আমরা শুধু এর মধ্যে ষড়যন্ত্র আবিষ্কার করি। কেউ না কেউ কলকাঠি নাড়ছেন, কেউ না কেউ কলকাঠি তো নাড়ছেনই, না হলে এরকম অবস্থা হবে কেন? সেই কলকাঠিটা কারা নাড়েছেন? এই কলকাঠি নাড়ার দায় কার? এই কলকাঠি নাড়ার প্রসঙ্গ আসলো কেন? 2013 সালে শ্রমিকরা যখন আন্দোলন করলেন, তখন যে শ্রমিক, আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, যে শ্রমিকের বেতন ছিল 2013 সালে 4,075 টাকা, সেই সময় বলা হয়েছিল, 2013 সালে বলা হয়েছিল প্রতি বছর 5% হারে ইনক্রিমেন্ট বাড়বে, অর্থাৎ ইনক্রিমেন্ট হবে 5% হারে। তাহলে 2013 সালে যে শ্রমিকের মজুরি ছিল 4,075 টাকা, 2018 সালে এসে এমনিতেই সেই শ্রমিকের মজুরি হওয়ার কথা 5,204 টাকা। কিন্তু এত আন্দোলন, এত ত্যাগের বিনিময়ে যে মজুরি বৃদ্ধির প্রসঙ্গটি আসলো, 5,300 টাকা থেকে সর্বনিম্ন মজুরি 8,000 টাকা করা হলো। শ্রমিকরা তো সন্তুষ্ট নয়, কিন্তু তারপরেও তো করা হলো। কিন্তু সেখানে এমন একটি কারসাজির আশ্রয় নেওয়া হলো, সেই কারসাজিতে দেখা যায় যার বেতন এমনিতেই ইনক্রিমেন্ট পেয়ে বেড়ে 5,204 টাকা হওয়ার কথা, তার বেতন 44 টাকা কমে গেছে, কারো বেতন 79 টাকা বেড়েছে। এই যে এক ধরনের কারসাজির আশ্রয় নেওয়া হলো, এই ঘটনাটি কেন ঘটলো? এই ঘটনাটি কারা ঘটালো? এখানে মনে আসে একটি প্রসঙ্গের কথা, বহু বছর ধরে বাংলাদেশে প্রচলিত, যে যারা ঋণ খেলাপি, ঋণ নেন কিন্তু সেই ঋণের অর্থ ফেরত দেন না, তারা 100 টাকা ঋণ নেওয়ার জন্য 80 টাকাও নাকি খরচ করতে রাজি। এই কারণেই রাজি যে ওই 20 টাকা তার লাভ, কারণ টাকাটা তো আর ফেরত দিতে হবে না। এখন মালিকদের এখানে প্রসঙ্গ এসেছে, তারা এই 44 টাকা খরচ বাঁচানোর জন্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে কর্মকর্তা রাখছেন, সরকারের সঙ্গে নেগোসিয়েশন করছেন, সরকারের যে সমস্ত উইং শ্রমিকদের স্বার্থ দেখার কথা, তারা মালিকদের স্বার্থ দেখছেন। এই জায়গাটি যদি ঠিক করা না হয়, তাহলে কে কলকাঠি নাড়ছেন, ষড়যন্ত্র তত্ত্ব, এ কি কোনো কাজে আসবে? শ্রমিকদের মজুরি দেবেন না কেন? উৎসে কর ছিল, শ্রমিকদের মজুরি দেবেন না কেন সেটা বলছি না, ন্যায্য মজুরি দেবেন না কেন? উৎসে কর ছিল গার্মেন্টস পোশাক শিল্পের
মালিকদের জন্য উৎসে কর ছিল 0.70%, অর্থাৎ 0.70%। সেটি তার কমিয়ে এক পর্যায়ে আনা হলো 0.60%। সর্বশেষ এটিকে কমিয়ে আনা হয়েছে 0.25%, অর্থাৎ প্রায় 3 ভাগের 1 ভাগ করা হয়েছে। এটি যে করা হয়েছিল, এই করার সময় কিন্তু কথা ছিল যে শ্রমিকের মজুরি বাড়বে। তো শ্রমিকের মজুরি বাড়ার ক্ষেত্রে আপনারা এই কারসাজির আশ্রয় নিলেন কেন? এখন বলছেন যদি কোনো অসঙ্গতি থেকে থাকে। এটি কি যদির ব্যাপার? এটি তো জেনে বুঝে সচেতনভাবে করা হয়েছে। শ্রমিকদেরকে আবার আপনারা রাস্তায় নামতে বাধ্য করলেন কেন? এখানে একটি কথা বলা দরকার, যে মালিকদের পক্ষ থেকে একটি কথা সব সময় বলা হয় যে আমরা ফ্যাক্টরি বন্ধ করে দেব, বাংলাদেশে ফ্যাক্টরি চলবে না। শুরুতে বলেছিলাম যে না, যে মালিকরা ভিলেন হয়ে উঠলেন কেন, মালিকরা নেতিবাচক চরিত্রের মানুষ হিসেবে পরিচিত হয়ে উঠলেন কেন, অর্থনীতিতে তাদের এত অবদান থাকার পরেও। এই কথাটি খুব গুরুত্বপূর্ণ, যে ফ্যাক্টরি বন্ধ করে দিব, বাংলাদেশে আর পোশাক শিল্প চলবে না, আমরা ফ্যাক্টরি চালাবো না। এ কথা তো সত্যি যে কোনো মালিক ফ্যাক্টরি বন্ধ করবেন না, বন্ধ করে দেওয়ার অবস্থায় তারা নেই, কারণ এটি একটি লাভজনক ব্যবসা। একজন মালিক যদি আজকে ফ্যাক্টরি বন্ধ করে দেন, আরও 10 জন বসে আছেন, তিনি মালিক হওয়ার জন্য তিনি ফ্যাক্টরি করবেন। অর্থাৎ ফ্যাক্টরি বন্ধ করে দেবেন, এটা কোনোভাবেই কোনো সত্য কথা নয়। কিন্তু তারা সবসময় শ্রমিকদের বেতন বৃদ্ধির সময় এই অভিযোগগুলো, এই হুমকিগুলো দেন। এই হুমকিগুলো দেওয়ার প্রেক্ষিতে শ্রমিকদের সঙ্গে মালিকদের এক ধরনের সাপে নেউলে সম্পর্ক তৈরি হয়েছে। কেউ কাউকে শ্রদ্ধা করেন না, কেউ কাউকে মানুষ মনে করেন না। শ্রমিকরা সারাক্ষণ বিক্ষুব্ধ থাকেন, তার বেতন বৃদ্ধি করার জন্য তাকে রাস্তায় নামতে হয়। তো এরকম অবস্থায় যাবার আগে কেন বাংলাদেশের মালিকেরা কেন এরকম একটি জায়গাতে যেতে পারেন না? শ্রমিকদের সঙ্গে সুসম্পর্ক থাকবে না কেন? ধরুন একটি বড় দুর্ঘটনা ঘটে, রানা প্লাজার কথা যদি বলেন, সাভারের বহুল আলোচিত ঘটনা। ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে মালিকদের এক ধরনের গড়িমসি শ্রমিকদেরকে সবসময় বিক্ষুব্ধ করে রাখে, এবং সরকারি যে আচরণ, সেই আচরণটি সবসময় শ্রমিকরা মনে করেন, একটু বাইরে থেকে আমরাও দেখি যে সেই আচরণটিও অধিকাংশ ক্ষেত্রে শ্রমিকদের বিরুদ্ধে মালিকদের পক্ষে। মাননীয় প্রধানমন্ত্রীর একটি তহবিল গঠন করেছিলেন রানা প্লাজা দুর্ঘটনার পরে। সেখানে নানা সূত্রে জানা গিয়েছিল, গবেষণা সংস্থা, গণমাধ্যম, নানা সূত্রে জানা গিয়েছিল 127 কোটি টাকা জমা পড়েছে। সেখানে 100 কোটি টাকার উপরেও সেই খাতে রয়ে গেল, কিন্তু শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়া হলো না। একজন শ্রমিক 10 লক্ষ, 15 লক্ষ বা 20 লক্ষ টাকা পাবেন, এটা মালিকরা কোনোভাবেই মানতে চাইলেন না, যে কারণে সরকার তাদের ক্ষতিপূরণ ওই 30, 40, 50 হাজার টাকার মধ্যে সীমিত রাখলেন। মালিকরাও এরকম পরিমাণের মধ্যেই থাকলেন। তারা এরকম কোনো ঐতিহ্য তৈরি করতে চান না যে শ্রমিকদের 10 লক্ষ টাকা বা 15 লক্ষ টাকা মজুরি ক্ষতিপূরণ দেওয়া যায়, যে কারণে 100 কোটি টাকার উপরে সেই তহবিলে থেকে গেল। যদিও পরবর্তীতে বলা হলো যে এই টাকাটি শুধুমাত্র রানা প্লাজা দুর্ঘটনার জন্যই নয়, কিন্তু তহবিল যখন গঠন করা হয়েছিল তখন যতদূর মনে পড়ে যে সেটি রানা প্লাজার কথা, শ্রমিকদের ক্ষতিপূরণের কথা বলেই এই তহবিলটি গঠন করা হয়েছিল। এখন বিক্ষোভ চলছে, পুলিশ নামানো হয়েছে, বিজিবি নামানো হয়েছে, হয়তো আরও অনেক বাহিনী নামানো হবে। শ্রমিকদের দমন, পীড়ন, নিপীড়ন করা হবে, জেল হবে, মামলা হবে, আরও কেউ প্রাণ দেবেন কিনা আমরা জানি না। সংবাদকর্মীরা সেখানে থাকবেন, তাদেরকেও পেটানো হবে। কিন্তু পিটিয়ে কি সমাধান আসবে? আপনারা পোশাক শিল্প গড়ে তুলেছেন, অর্থবিত্তের মালিক হয়েছেন, স্বাভাবিকভাবেই আপনারা একটা সম্মানজনক জীবনযাপন করবেন। মানুষ আপনাদের শ্রদ্ধা করবে, ভালোবাসবে, শ্রমিকরা আপনাদের শ্রদ্ধা করবে, ভালোবাসবে। কিন্তু এরকম একটা নেতিবাচক চরিত্র নিয়ে জীবনযাপন করা, এটা কি সম্মানের? টাকা থাকলেই জীবন সম্মানের হয়? নিশ্চয়ই মালিক পক্ষ বিষয়টি ভেবে দেখবে। শ্রমিকরা রাস্তায় শুধু শুধু নামে না। আপনি কারসাজি করে বেতন বাড়ানোর কথা বলবেন, আর শেষ পর্যন্ত এসে তার বেতন কমে যাবে। আর আপনি বলবেন, গণমাধ্যমের সামনে বলবেন যে বেতন বৃদ্ধির পুরো বিষয়টি শ্রমিকরা বুঝতে পারছে না। সামান্য কিছু টাকা, 5,000, 7,000, 10,000 টাকা, যে টাকা দিয়ে সে জীবনযাপন করে, তার বেতন বাড়লো অথচ সে বুঝতে পারবে না। এত বোকা, এত সরল গার্মেন্টসের শ্রমিকরা নয়, পোশাক শিল্পের শ্রমিকরা নয়। তারা এই দেশের মানুষ, তারা খেটে খাওয়া মানুষ, তাদের শ্রম এবং ঘাম আছে, আপনাদের বুদ্ধি এবং বিচক্ষণতা আছে, আপনাদের ব্যবসায়ী দক্ষতা অসাধারণ। আপনারা পৃথিবীর বহু দেশের সঙ্গে প্রতিযোগিতা করে এই ব্যবসাটি বাংলাদেশে টিকিয়ে রেখেছেন, বাংলাদেশে এটি আরও প্রসার ঘটাচ্ছেন। আমরা চাই আরও প্রসার ঘটুক, আপনারা আরও বেশি অর্থবিত্তের মালিক হন, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। সরকারের থেকে আপনারা আরও সুযোগ সুবিধা নেন, তাতেও কোনো সমস্যা নেই। কাঁচামাল আমদানিতে যে শুল্কমুক্ত সুবিধা নিচ্ছেন, আরও কিছু চাইলে নেন, কিন্তু দয়া করে শ্রমিকের যে প্রাপ্য
সেই মজুরিটি দিন, তাহলে শ্রমিকরা রাস্তায় নামবে না, ভাঙচুর বিক্ষোভ হবে না, রক্ত দিতে হবে না। আপনাদের অর্থবিত্তের সঙ্গে শ্রমিকের ঘাম থাকুক, শ্রমিকের শ্রম থাকুক, কিন্তু শ্রমিকের রক্ত যেন না থাকে। বিষয়টি নিশ্চয়ই আপনারা বিবেচনা করবেন।